তিন দিক থেকে ভারত ঘেরা বাংলাদেশের অবস্থানটা, এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত বা বাংলাদেশের কি করণীয়? দর্শক, এই মুহূর্তে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিছু হেডিং তৈরি করছে যে বায়ু সেনাদের নির্দেশ থাকার প্রস্তুতি ডক্টর ইউনূসের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব কমে এসেছে। এখন ঘনিষ্ঠতার দিকে এগুচ্ছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই নিয়ে আজকের এই পর্বে আমি কথা বলছি। ইলিয়াস হুসেইন সেও তার একটা স্ট্যাটাসে গতকালকে বলেছে যে এদের ব্যাপারে কিছু বলতে পারি না। কি সুন্দর একটা স্ট্যাটাস লিখেছে ইলিয়াস এই আসিফের ব্যাপারে। আমি একটু স্ট্যাটাসটা পড়ছি। ইলিয়াস লিখেছেন, ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরে সেই দাগগুলোর কথা মনে হয়ে যায়, তাই কিছু বলতে পারি না। কিন্তু অল্প কদিনের ভিতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই? বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনে টাকা কামানোর এই সুযোগ আর আসবে না মনে হয়। ডক্টর ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এমনিতেই তো বাংলাদেশ নিয়ে নানান ধরনের গুজব ছড়িয়ে থাকে ভারতের গণমাধ্যম মিডিয়াগুলো। আর অবশেষে ডক্টর ইউনূস সাহেব যখন একটু লাড়া দিয়েছে দেলারা চিনি ছাড়া, বুঝেন নাই, তখন তো মনে করেন যে ভারতীয় গণমাধ্যমগুলোর তো আরও মনে করেন যে পিছনে আগুন জ্বলে গিয়েছে। আমরা ইতিমধ্যেই জানি গোটা বিশ্বের ভিতরে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যেমন বর্তমানে ভারত পাকিস্তান নিয়ে কিন্তু একটা মহা নিউজ চলতেছে, যেটা আমরা সবসময় শুনতেছি, উত্তেজিত অবস্থায় আছে। ভারত বাংলাদেশের ভিতরে কিন্তু একটা যুদ্ধ মোটামুটি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে কখন বা কোন দেশ আক্রমণ করে বসতেই তো পারে, তাই না? কারণ ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা আদৌ কি ভালো আছে? শেখ হাসিনা যাওয়ার পর থেকে তো মনে করেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা দা আর মাছের মতো হয়ে গিয়েছে। তো যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিমান বাহিনীকে উদ্দেশ্য করে একটা বার্তা দিয়েছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতেই যদি কেউ আমাদের উপর আক্রমণ করে বসে তাহলে আমাদের লড়াকু সৈনিকের মতো আমাদের লড়তে হবে এবং আমাদের দেশ রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, তিনি আরও বলেছেন যে যদিও আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি উপর দিয়ে কেউ আমাদের সাথে এরকম করার চেষ্টা করে তাহলে আমরা রুখে দেব। সেই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে এটা হবে সবচেয়ে বোকামি। আর এই ঘটনাকে কেন্দ্র করে, এই আলোচনাকে কেন্দ্র করে ভারতীয়দের কিন্তু ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু একের পর এক বানিয়ে মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে ডক্টর ইউনূস ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, যাই হোক, এই বিষয়টি নিয়ে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং দেশের স্বার্থে সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে, তাই না? তো চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজে উঠেছে। দুই দেশের সেনাবাহিনী একে অপরকে হালকা হালকা গোলাগুলি করছেন। আবার আমরা দেখছি বিভিন্ন ধরনের খবর যে পাকিস্তান ভারতে ঢুকেছে, ভারতে তারা ওইদিকে গিয়েছে। এই যখন পরিস্থিতি, তিন দিক থেকে ভারত ঘেরা বাংলাদেশের অবস্থানটা, এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত বা বাংলাদেশের কি করণীয়? দর্শক, এই মুহূর্তে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিছু হেডিং তৈরি করছে যে বায়ু সেনাদের নির্দেশ থাকার প্রস্তুতি ডক্টর ইউনূসের। বাংলাদেশ কি পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করবে? এগুলো ভারতীয় পত্রিকার ক্যাপশন। কিন্তু আসলে ডক্টর ইউনূস কি বলেছেন, এবার আসুন আমরা সেইটার দিকে ফোকাস করি। ডক্টর ইউনূস বলছেন, আমরা এমন একটা বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। খুবই সুন্দর কথা। যে কোনো দেশের সেনাবাহিনীকে, বিমান, তারপর নৌ, সব বাহিনীকে বেসিক্যালি প্রস্তুত থাকতে হয়। আর যেহেতু আমাদের প্রতিবেশী দুইটা রাষ্ট্র এখন যুদ্ধে লড়াই করতে যাচ্ছে, সো এই জায়গাতে আমাদের অবশ্যই নিজস্ব প্রস্তুতিটা থাকা জরুরি। বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে ডক্টর ইউনূসের কিছু বক্তব্য আমার কাছে ভালোই লেগেছে। তিনি বলছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যোগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার বক্তব্য, অনেকের মতন আমিও যুদ্ধ বিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে আপনার যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু আমরা এমন বিশ্বে বসবাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি নিয়ে না থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। অপরদিকে তিনি বলছেন, আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতন অবস্থার মধ্যে রয়েছে। তো এখন এই মুহূর্তে তিনি বলছেন যে সকালে খবর দেখলাম, হয়তোবা গুজব, যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এটা গুজব না, বেশ কিছু পত্রিকা এটা প্রকাশ করেছিল যে 24 থেকে 36 আবার মতান্তরে 72-এর মধ্যেই আপনার ভারত পাকিস্তানে হামলা করতে যাচ্ছে। এমনকি পাকিস্তানের গোয়েন্দা তথ্য এভাবে আসছে। তো ডক্টর ইউনূস বলছেন, কাজে এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন একটি পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে
আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে, যোগ করেন তিনি। এছাড়াও যুদ্ধ নিয়েও বাংলাদেশের বর্তমান ইস্যুটা তিনি সামনে আনছে যে আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে, এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের অ্যাক্টিভিটিস প্লাস আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিও থাকতে হবে। মানে আমরা নিজ থেকে কোনো দেশের সাথে যুদ্ধে যাওয়া অথবা কোনো দেশের সাথে হাত মিলে এই যুদ্ধে কানেক্ট হওয়া এটা জরুরি না, তবে আমাদের উপরে আসলে আমরা পাল্টা জবাব দিতে হবে। আসলে আমাদের এই সক্ষমতা বাস্তবতা নাই। তো বিমান বাহিনীতে তিনি বেশ কিছু পজিটিভ বক্তব্য বলছেন যে বিমান বাহিনীতে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির আরো বেশ কিছু যুদ্ধ বিমান আমাদের বিমান বহরে যোগ হবে, এটা তিনি আশ্বস্ত করেছেন। এর আগেও আওয়ামী লীগ সরকারের সময়ও শেখ হাসিনা সরকারও কিন্তু মোটামুটি আমাদের বিমান বাহিনীর জন্য সম্ভবত কয়েকটা যুদ্ধ বিমান কিনছিলেন। বাট আমি বরাবরই বলি যে আমাদের সামরিক খাতটাতে আরো বাজেট বাড়ানো উচিত, সামরিক খাত আরো শক্তিশালী করানো উচিত। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির ভান্ডার আপনার কাছে থাকতে হবে। না থাকলে আপনার মিয়ানমারও গুতা মারবে, ভারতও গুতা মারবে, কাম লাগলে আবার পাকিস্তান গুতা মারবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব কমে এসেছে, এখন ঘনিষ্ঠতার দিকে এগুচ্ছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই নিয়ে আজকের এই পর্বে আমি কথা বলছি। এই পর্বে কেন কথা বলছি যে সেনাবাহিনী সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে বন্যায় দুর্গত মানুষদের যে ঘর বানিয়ে দিয়েছেন 4টি জেলাতে, সেই 4 জেলার উদ্বোধনী অনুষ্ঠানটা অনলাইনে করেছেন অফিস থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তার সেই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রশংসা করেছেন। সেনাবাহিনীর প্রশংসা মানে এই নয় যে সেনাপ্রধানের প্রশংসা করা, আর সেনাপ্রধানের সমালোচনা করার মানে এই নয় সেনাবাহিনীর সমালোচনা করা। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের প্রিয় জন্মভূমিকে সবসময় ভারতীয় সন্ত্রাসের বিরুদ্ধে, ভারতের নগ্ন হস্তক্ষেপ থেকে বাঁচার জন্য এবং মায়ানমার সহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সর্বোচ্চ জীবন ত্যাগ এবং শক্তি দিবে আমাদের সেনাবাহিনী। এটা আমাদের গর্বের। আমাদের ভাইরা, আমাদের সন্তানরা এখন সেনা অফিসার হয়ে গিয়েছে, তাদের গায়ে রক্ত টকবগে, তারা দেশকে, মাটিকে অনেক ভালোবাসে, আমাদের চাইতেও তারা বেশি ভালোবাসে। কারণ তারা জন্ম হয়ে তারা দেখেছে যে বাংলাদেশকে পাশের দেশগুলা কিভাবে চুষে খাওয়ার জন্য চেষ্টা করেছে অতীতের সরকারগুলাতে। তাই তারা সেই জায়গা থেকে এত বেশি ইমানদার, শক্তিশালী, দেশপ্রেমী হয়েছেন যে আমরা সাধারণ মানুষের চাইতে তাদের ভিতরে দেশপ্রেম এবং মাটি এবং মানুষের দায়িত্বটা বিষয়ে বেশি তারা ওয়াকেফাল, তারা বেশি চিন্তা করেন সেই জায়গা থেকে, এবং তারা এটাকে নিজের ইমানি দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্রের যেহেতু তাদেরকে রেখেছে এই রাষ্ট্রটাকে নিরাপত্তার জন্য, সেই জায়গা থেকে তারা কিন্তু সঠিক দায়িত্ব পালনের জন্য সব সময় নিজেকে উৎসর্গ করে রেখেছেন। কিন্তু কিছু 1% ভারত, ইসরায়েল বা অন্যান্য দেশের বিষয়গুলাকে সামনে রেখে কাজ করার জন্য চেষ্টা করেছেন। সে কারণে বদনাম হয়েছে, খারাপ হয়েছে ওই 1%। বাংলাদেশের কোনো মানুষ, আমরা যারা সোশ্যাল অনলাইন মিডিয়ায় সেনাপ্রধানের সমালোচনা করেছি, জিয়াউল হাসানের সমালোচনা করেছি, মুজিবুর রহমানের সমালোচনা করেছি, আমরা অনেকের ব্যক্তির সমালোচনা করেছি, কখনো আমরা কেউ ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, বিশেষ করে যারা কথা বলেন, তারা কেউ বাংলাদেশ সেনাবাহিনীকে ছোট করে কখনো কথা বলেছেন আমার নজরে আসে নাই। যদি আপনাদের নজরে এসে থাকে তাহলে কমেন্টস করে আপনারা ওই নামটা লিখবেন যে সোশ্যাল মিডিয়ার মধ্য থেকে টোটাল সেনাবাহিনীকে মন্দ কথা বলেছে, কোন ব্যক্তি বলেছে, আপনারা সেই ব্যক্তিটার নাম লিখবেন অথবা তাদের চ্যানেলটার নাম লিখবেন কমেন্টস করে, এবং আমি সেই বিষয়টা নিয়ে আরো গভীর পর্যালোচনা করে প্রয়োজনে আরেকটি ভিডিও ওই মানুষের বিরুদ্ধে, ওই মিডিয়ার বিরুদ্ধে তৈরি করব। কারণ আমার প্রিয় জন্মভূমিকে রক্ষার জন্য আমার স্নেহের, আমার ভালোবাসার, আমার সম্মানের, আমার শ্রদ্ধার সেনাবাহিনী কখনো বিতর্কিত হতে পারে না। তারা আবারও দেখিয়ে দিয়েছেন সততার সাথে কম খরচে কিভাবে জনগণকে উপকার করা যায়। জনগণ কিন্তু তাদেরই পিতা, তাদেরই চাচা, তাদেরই খালু, তাদেরই নানা, তাদেরই দাদা, জনগণের বাইরে নয় সেনাবাহিনী। সেনাবাহিনী কি আকাশ থেকে জিব্রাইল পাঠা, নাকি আমার আপনার সন্তান বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে অনেকে অনেক কষ্টে লেখাপড়া করেছেন, তারপরে অনেকে ক্যাডেটে গিয়েছেন, অনেকে নর্মাল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারপরে সেনাবাহিনীর সিস্টেমে পরীক্ষা দিয়ে, ফিজিক্যাল টেস্ট দিয়ে, সবকিছু দিয়ে যখন সে যোগ্যতা অর্জন করেছেন তখন সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন। এই জন্য আব্দুল মজিদ আর আব্দুল রশিদের পিতা হওয়া লাগবে, নাতি হওয়া লাগবে, বংশধর হওয়া লাগবে। শুধুমাত্র স্বৈরাচার শেখ হাসিনা কিছু কাজটা করতে পেরেছে, কিন্তু পুরাপুরি পারে না। সাধারণ সেনাবাহিনীর ভিতরে আমার জানা মতে বহু বিএমপি, বহু ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র শিবিরের বহু ছেলেরা আওয়ামী লীগের সময় সেনাবাহিনীতে চাকরিতে গিয়েছে। আমার জানা মতে, একেবারে আমি চিনি, জানি, আমি লন্ডনে থেকে বাংলাদেশে যে আসা যাওয়া করি, সেই আসা যাওয়ার ভিতরে শেখ হাসিনার আমলে বহু শিবির, ছাত্রদল সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। তারা কেন পেয়েছে? কেউ শিবির করে ঢাকা, আর ওই যে ভেরিফিকেশন গিয়েছে তার গ্রামে। এখন গ্রামে যাওয়ার পরে ইমাম সাহেবের ছেলে, মেম্বার সাহেবের নাতি,
এমুকের আত্মীয়, এইভাবে তারা ওখানে সার্টিফাই দিয়ে দিয়েছে, না সে ভালো ছেলে, সে ঢাকায় পড়াশোনা করে, সে চট্টগ্রামে পড়াশোনা করে, আরেকজনে খুলনায় পড়াশোনা করে। এখন তার গ্রামের বাড়ি তো জানে না সে যে শিবির নেতা খুলনার, তার গ্রামের বাড়ি তো জানে না সে যে ছাত্রদলের নেতা ঢাকায়। এখন সেই কারণে গ্রাম থেকে সার্টিফিকেট গুলা, কারণ তাদের তো স্থায়ী ঠিকানা গ্রাম, তাই গ্রাম থেকে যখন স্থায়ী ঠিকানা ভেরিফিকেশন গিয়েছে, পুলিশ ভেরিফিকেশন করেছে, কিন্তু কোনো তাদের সম্পর্কে রাজনৈতিক কোনো পরিচয় গ্রাম থেকে আসে নাই, তাই রিপোর্ট দিয়েছে, তাদের চাকরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা যেতই চেষ্টা করেছে একেবারে 100% যে পুলিশে সব জায়গায় পুলিশে একটু কম ঢুকেছে, কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে সকল দলের লোক, সম্পূর্ণ দলের নয় মতের বা পছন্দ করেন এমন তারা বহু ঢুকেছেন। তো তারা সকলেই কিন্তু মানে ভারত বিরোধী, সবার প্রথম হলো ভারত বিরোধী, তারপরে মায়ানমার, মানে আমাদের চারদিকে বা সব দিকে মিলে এই দুইটা দেশই সরাসরি আমাদেরকে অ্যাটাক করতে পারবে। তাই এই দুই দেশ সম্পর্কে মানে খুব কঠিন শক্ত অবস্থানে আছে সেনাবাহিনী, এবং এর প্রশংসাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার করেছেন। আরেকটি শক্ত কথা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন যে সেনাবাহিনীকে একেবারে সবসময় প্রস্তুত থাকতে হবে। শত্রুরা চতুর্দিকে যুদ্ধের দাবানল বাজাচ্ছে, চতুর্দিকে যদি যুদ্ধের দাবানল বাজে, বাংলাদেশের সেনাবাহিনী যেন মাথা নত না করে, সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাথা উঁচু করে এবং সর্বশক্তি দিয়ে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই ঘোষণায় কিন্তু সেনাবাহিনীর ভিতরে একটা জাগরণ, একটা মানে দেশপ্রেম এবং সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ চেয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমবারের মতো সেনাবাহিনীকে বললেন যে তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই কথায় এখন সেনাবাহিনীর ভিতরে ইউনূস স্যারের প্রশংসা মানে প্রত্যেকের মুখে মুখে ভাসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এতদিন পরে আমরা একজন নিরপেক্ষ মানে প্রধান, রাষ্ট্রের প্রধান পেলাম, যে নাকি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর যা আছে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করছেন। কারণ ওনার তো কোনো দল নাই, ওনার তো কোনো মত নাই, ওনার তো কোনো কিছু নাই। আমি প্রিয় দর্শক আবারও আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আমি একটা ভিডিও করেছিলাম গত রমজানের পরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে যখন ফেরত গিয়েছেন, তখন বলেছিলাম যে আগামীর জাতিসংঘের মহাসচিবের তালিকায় সর্বোচ্চ সিরিয়াল নাম্বারে নামে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাই বাংলাদেশে আগামী ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন দিয়ে এবং উনি রাষ্ট্রীয় ক্ষমতা জুলাই মাসের ভিতরে নতুন সরকারের কাছে বুঝিয়ে দিয়ে উনি কিন্তু অপশন নিতে চাচ্ছেন। কারণ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আগামী বছর, জুলাই থেকে আগামী বছর 26 ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হবে জাতিসংঘের নতুন মহাসচিব, এবং 27 সালের 1 জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব নেবেন। তাই সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু একবার বলেছে যে আমি ছোট মাঠের খেলোয়াড় না, আমি হলাম বড় মাঠের খেলোয়াড়। প্রিয় দর্শক, কথাটা কি আপনারা খেয়াল করতে পেরেছেন? উনি বলেছিলেন দুই একবার উদাহরণ দিয়ে যে আমি হলাম বড় মাঠের খেলোয়াড়, এটা ভারতকে বুঝিয়েছিলেন। আর উনি যদি জাতিসংঘের মহাসচিব হন, ভারত কি অবস্থায় পড়বে, মানে জাতিসংঘ থেকে সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশে আসবে। বন্ধুরা, কদিন আগে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, আমেরিকা থেকে করা, নিউ ইয়র্ক থেকে, খুব সম্ভব নাগরিক টিভি হবে, আমার ঠিক মনে নেই। সেইখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় যে নেতাগুলো আছেন, মানে আসিফ, নাহিদ, সার্জিস, তারপর এরা যারা আছে, এদের সম্পর্কে কথা হচ্ছিল। সেখানে আসিফ সম্পর্কে বেশি কথা হচ্ছিল যে আসিফের বিরুদ্ধে এতগুলো কথা উঠছে বাজারে, এটা কি কন্ট্রোল করা যায় না? এটা তো ওদের জন্য খুব একটা ভালো হচ্ছে না, কারণ এরা যদি এরকম করে এই কয়েক মাসের মধ্যে এরকম বদনাম কাঁধে নিয়ে নেয়, তাহলে এরা সামনে এগোবে কী করে? তো যে ভদ্রলোক ইন্টারভিউ নিচ্ছিল, উনি যাকে প্রশ্নটা করলেন, তখন যিনি উত্তরদাতা, উনি প্রথমেই বললেন, দেখেন একটা কথা মনে রেখেন, এই কয়েকটা ছেলে যেভাবে তাদের সাহসিকতা দেখিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নিজের জীবনকে উৎসর্গ করে আন্দোলনটা বেগবান করেছিল, ওদের জন্যই কিন্তু আপনি দেশ থেকে ঘুরে আসতে পেরেছি। মানে ওনার কথায় বোঝা যাচ্ছে উনি অনেক দিন যাবৎ নির্বাসনে ছিলেন আওয়ামী লীগের সেই সময়টায়। এই আন্দোলনের পর 5ই আগস্টের এই বিপ্লবের পর ওনারা দেশে গেছেন। উনি এর জন্য খুব বিনয়ের সাথে বললেন যে আমি কিছু বলতে চাই না ওদের সম্পর্কে, আমি শুনছি সব, কিন্তু আমি ওদের কাছে কৃতজ্ঞ। ওরা যদি সেই আন্দোলনটা সেইভাবে বেগবান না করতো, তাহলে হয়তো আমি এবং আপনি যে উপস্থাপক তাকেও বলছে, আপনিও, আমরা কেউই কিন্তু দেশে যেতে পারতাম না। আমাদের এখনও আমেরিকাতেই পৌঁছতে হতো। 17 বছর দেশে যেতে পারিনি, ওদের জন্য গিয়েছি। কথাটা সত্য। ওদের সেই আপনার আন্দোলনে ওদের যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। আমরা বারবারই বলি, ওদের আমরা সারা জীবন মাথার উপরে রাখবো। এই কথাটা কিন্তু দেখুন, ইলিয়াস হুসেইন, সেও তার একটা স্ট্যাটাসে গতকালকে বলেছে যে এদের ব্যাপারে কিছু বলতে পারি না। কি সুন্দর একটা স্ট্যাটাস লিখেছে ইলিয়াস এই আসিফের ব্যাপারে। আমি একটু স্ট্যাটাসটা পড়ছি। ইলিয়াস লিখেছেন, ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরে সেই দাগগুলোর কথা মনে হয়ে যায়, তাই কিছু বলতে পারি না। কিন্তু অল্প কদিনের ভিতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই? বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনে টাকা কামানোর এই সুযোগ আর আসবে না মনে হয়। ইলিয়াস হুসেইন বলেছেন। ইলিয়াস হুসেইন এর আগেও আসিফ সম্পর্কে 2-4টে মন্তব্য করেছেন। এখন পুরো দেশই ফুসে যাচ্ছে মনে হয় ধীরে ধীরে। আমরা আজকে দেখলাম মুরাদনগরে
তার যে আসিফের এলাকা সেখানটায়ও আসিফের বিরুদ্ধে আসিফের পদত্যাগ চাই, বিরাট মিছিল। সেই মিছিলে আবার পুলিশ অফিসার যে ছিল কর্তব্যরত ওসি, উনি আবার ব্যানার ফ্যানার ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। এটা নিয়ে বেশ বাকবিতরণ হয়েছে। আমি একটু ভিডিওটা দেখাই আপনাদের। যাক, আসিফের বিরুদ্ধে কিছু ব্যানার নিয়ে কিছু ছেলে পেলে, সেটা যারাই হোক, সেটা আলোচনার বিষয়বস্তু নয়। একটা মিছিল বা একটা প্রতিবাদ সভা করছিল, তখন ওসি মহোদয় তাদের ব্যানার ফ্যানার ছিঁড়ে ফেলতে, ওসি মহোদয় তাদের যে ব্যানার ফ্যানার ছিঁড়ে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণ করছিলেন, তখনই তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু আসিফকে নিয়ে এত কথা কেন হচ্ছে? আপনারা জানেন আসিফকে নিয়ে পর 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 বেশ কতগুলো অভিযোগ এসছে। এগুলো কিন্তু আলটিমেটলি ইউনূস স্যারের কাঁধে গিয়ে বর্তাবে বা বর্তায়। আপনারা এই কন্টেন্টটার নিচে গিয়ে দেখবেন যতগুলো কমেন্ট এসছে, প্রতিটি কমেন্ট আসিফের বিরুদ্ধে। আসিফের বিরুদ্ধে এত কথা হচ্ছে সারা দেশ জুড়ে। আসিফ কি এখনও সংশোধিত হবেন না? বা ইউনূস স্যার কি আসিফের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন না? আপনারা দেখেন, এইভাবে যদি রেগুলার নিউজ হতে থাকে আসিফের ব্যাপারে, একটা নয়, একটা দুইটা তিনটা চারটা, কাহাতক মানুষ সহ্য করবে, কাহাতক মানুষ বলবে যে না, আসিফ তার নিজের জায়গাতেই আছে। অনেকেই প্রোপাগান্ডাও করছেন। যেমনটি আজকে সকালে আরেকটা ভিডিও দেখলাম তারেক সাহেবের, উনি বলছিলেন আসিফ নাকি আপনার সুইজারল্যান্ডে গেছে অ্যাকাউন্টস করতে। কিন্তু আসিফ যখন সুইজারল্যান্ডে গেছে তারেক সাহেব, তখন দেশে মাত্র সরকারটা এসছে। আপনার কথা অনুযায়ী মানে উনি সুইজারল্যান্ডে গেছেন অ্যাকাউন্ট করতে, রাইট? আপনি বলেছেন এটা। উনি আগেই মানে টাকা পয়সা আসলো না। আমি ধরে নিলাম আসিফের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে, কিন্তু তখনই উনি চলে গেছেন সুইজারল্যান্ডে, তখন তো টাকা পয়সা কামাই নেই রে ভাই, যদি আপনাদের কথা ঠিক হয়ে থাকে। এতে কিছু প্রোপাগান্ডা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, অন্য কারো সম্পর্কে তো প্রোপাগান্ডা হচ্ছে না। মাহফুজ সাহেব আছেন তথ্য মন্ত্রণালয়ে, তার সম্পর্কে তো হচ্ছে না। এর আগে নাহিদ ছিল তথ্য মন্ত্রণালয়ে, তার সম্বন্ধে হচ্ছিল না। হাসনাত আব্দুল্লাহর সম্বন্ধে হচ্ছে না। নাহিদের সম্বন্ধে অদ্যাবধি কিছু হচ্ছে না। সাজিদের সম্পর্কে কিছু আলোচনা সমালোচনা এসছে বাজারে, কিন্তু আসিফ সম্পর্কে যা শুরু হয়েছে তা সত্যি অত্যন্ত দুঃখজনক। এই খবরটা একটু পড়ি আমি। উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। আজ বুধবার বেলা 3টার দিকে মুরাদনগর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি এই উপজেলায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। ব্যানারে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা ও গ্রেপ্তার, সংবাদ মাধ্যমে দুর্নীতির অভিযোগ, আওয়ামী লীগের পুনর্বাসনের সহযোগিতাকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দুপুরের পর মুরাদনগর বাজার গোলচত্বরে জড়ো হন লোকজন। এ সময় তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এই হলো ঘটনা। আমার প্রশ্ন হলো, পুলিশ কেন বাধা দেবে? একটা বিক্ষোভ মিছিল যদি করে, ওই যে ওরা বলছিল বারবার এটাকে আওয়ামী লীগের সময় কিনা, তাহলে আমরা সেই সংস্কৃতি আবার বিরোধ আসছি। আসিফের বিরুদ্ধে যদি বা কারো বিরুদ্ধে যদি কোনো মিছিল বের হয়, তাদেরকে মিছিল করতে দিন। তাদের ব্যানার কেন আপনি ছিঁড়ে নেবেন ওসি মহোদয়? বা কেন তাদেরকে বাধা দেবেন? এই ধরনের ইনস্ট্রাকশনস আপনাকে কে দিয়েছে? এটা আমারও প্রশ্ন থেকে গেল। আপনারা রাস্তায় যখন কেউ মিছিল করবে, তখন কেন আপনারা বাধা দিতে যাবেন? হ্যাঁ, ওনারা যদি কোনো রকম নৈরাজ্য সৃষ্টি করে, রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে অন্য আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।